ক্লাস 11-এর এই বছর কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির মধ্যে আমরা একটু আলোচনা করব বা আলোকপাত করব, বোঝার চেষ্টা করব, বাংলা এবং ইংরেজিতে ট্রান্সলেট করব। লেখক বা অথার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ বর্ন 7th April 1770 ইংল্যান্ডের in England. He was died April 23rd, 1850. The poem composed upon Westminster Bridge. কবিতাটি আমি একটু বাংলায় বলি সুবিধার জন্য, যাতে বাংলায় যখন ইংরেজিতে ট্রান্সলেট হবে সামারিটা একটু বুঝতে চেষ্টা করি। কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? 1807 সালে 2 খণ্ডের সংকলিত কবিতা সংগ্রহ প্রথম প্রকাশিত হয়েছিল কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802 সালে। ইংলিশ ট্রান্সলেট: কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, September 3rd, 1802 was first published in the collected poems in 2 volumes in 1807. The sonnet was originally dated 1803, but later editions corrected it to the precise date of composing as July 31st, 1802. কবিতাটি সনেট কবিতা, অর্থাৎ চতুর্দশ কবি। আমরা জানি 14টা লাইনের কবিতাটাকে সনেট কবিতা বা চতুর্দশ কবিতা বলা হয়। দ্য সামারি অফ দ্য পোয়েম, কবিতাটির আমরা এবার সামারিটা একটু আলোচনা করছি, প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় আলোচনা করব। দ্য আর্লি মর্নিং সান শাইন্স ব্রাইটলি, ভোরের সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। দ্য নেচার পোয়েট depicts the stunning beauty of London and the river Thames as seen from the Westminster Bridge. দৃশ্যমান লন্ডন শহর এবং টেমস নদীর অপরূপ সৌন্দর্য প্রকৃতি কবি পুঙ্খানুপুঙ্খভাবে কবিতাটার মধ্যে বর্ণনা করছেন। দ্য পোয়েট থিংস দ্যাট দিস ইজ দ্য ফেয়ারেস্ট সিন অন আর্থ, কবি মনে করেন যে পৃথিবীর বুকে এটি হলো সবথেকে সুন্দরতম দৃশ্য। অ্যান unimaginative person will fail to marvel at such scenic beauty. একজন কল্পনা শক্তিহীন ব্যক্তিও এই অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত হবেন না। কবির কাছে এখানে লন্ডনের বর্ণনা এমনভাবে তুলে ধরছে, বলছে যারা কল্পনা করতে পারে না, আনইমাজিনেটিভ ব্যক্তিও যেন সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে যাবে। The sun-soaked city appears to put on a new garment of the early morning beauty. সূর্যস্নাত মহানগরী সকালে সৌন্দর্যের এক নতুন পোশাকে সজ্জিত হয়েছে। কবি এখানে সূর্যের যে রূপটা, অর্থাৎ আলোটা, কিরণটা, সানশাইনটাকে বলছে যেন লন্ডন শহরকে যেন সুন্দর একটা জামা পরে তাকে পরিবেশিত করছে, অর্থাৎ সূর্যের আলোটাকে পোশাক এবং লন্ডন শহরটাকে একটা মনুষ্যরূপী ব্যক্তি হিসাবে প্রকাশ করেছেন, যেন তার সূর্য আলোতে যেন আরও উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড চার্চেস disappear in the vast openness of the distant vista. জাহাজ, টাওয়ার, গম্বুজ, নাট্যমঞ্চ এবং গির্জাগুলি সুন্দর প্রান্ত সঙ্গে মিশে গেছে। দ্য এয়ার ইজ স্মোকলেস, তখনও অর্থাৎ এয়ার ইজ স্মোকলেস তখন হচ্ছে ধোঁয়াশা একবারে হয়। এভরিথিং অ্যাপিয়ার্স রেডিয়েন্ট অ্যান্ড ড্যাজলিং, তখন ভোর হয়নি, খুব শুয়োর, তখনও খুব ভোর, তাই চারিদিক নিস্তব্ধ, একদম ড্যাজলিংয়ের মতন
তোমার ধূসরতা তৈরি পড়ছে, তুষারের মতো। দ্য এয়ার ইজ দ্য সানস রেজ হ্যাভ নেভার গ্লোড সো বিউটিফুল বিফোর। প্রতিটি জিনিস উজ্জ্বল, ঝলমলে এবং প্রতীয়মান হয়ে দেখা দেয়। চারিদিন স্তব্ধ, বাতাস ধূম্রহীন, এরকম যেন পরিবেশটি রচনা হয়েছে কবির দৃষ্টিতে। দ্য রিভার্স টেমস গ্লাইডিস ফেয়ারলি অ্যান্ড গ্রেটফুলি ইন আ লিজার্জ পেজ। কবির কাছে সূর্যের আলো এত সুন্দর হয়ে আগে দীপ্তিমান হয়নি। এই সূর্যকিরণ গ্রামাঞ্চলের সূর্যকিরণের মতো বা তার চেয়েও বেশি সুন্দর কবির কাছে মনে হচ্ছে। অর্থাৎ কি না, কবির এইভাবে প্রকৃতির সৌন্দর্যতা লন্ডনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যক্ত করেছে, অকল্পনীয়, এত সৌন্দর্য সহ হয়ে থাকে। দ্য পোয়েটস হার্ট সিমস টু বি ফিল্ড উইথ আওয়ে অ্যান্ড ওয়ান্ডার। কবির অনুভূতিতে দেখা দিয়েছে যে টেমস নদী মুক্তভাবে এবং মাধুর্যের সঙ্গে ধীর লয়ে বহমান। কবির হৃদয় ভয় মিশ্রিত শ্রদ্ধা এবং বিস্ময়ে ভরে উঠেছে। আমি একটু ইংরেজিতে এটা ট্রান্সলেট করছি। অর্থাৎ কবি বলছে, দ্য পোয়েটস হার্ট সিমস টু বি ফিল্ড উইথ আওয়ে অ্যান্ড ওয়ান্ডার। হি এক্সপিরিয়েন্স আ সেন্স of innocent delight and ecstasy. There is almost a spiritual quality to his administration. কবির কাছে এই যে লন্ডন শহর প্রকৃতির দৃশ্যটা, তিনি এক অনাবিল আনন্দ এবং উচ্ছ্বাসের অভিজ্ঞতা অর্জন করছেন। তার সুস্থিতির মধ্যে একটি আধ্যাত্মিক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ স্পিরিচুয়াল রয়েছে। স্পিরিচুয়াল বলতে আমরা আধ্যাত্মিক অবস্থাকে বলি, ঈশ্বরের ক্ষমতা বলতে পারি, নানা রকম আমরা এটাকে অপ্রাকৃতিক ঘটনা বলতে পারি। তো এখানে যে কবিতাটা আমরা দেখলাম চতুর্দশপদী এই কবিতাটা একটু যদি পড়ি তাহলে দেখা যাবে, পৃথিবীর নেই সুন্দর তোর আর কিছু দেখবার, পাশ কাটিয়ে যে চলে যায় অন্তর তার নিস্তব্ধ, মহিমায় তার রাজকীয় মরমী এই দৃশ্য। আমরা যদি কবিতাটার মধ্যে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা, এর বেশি থাকবে না। কবিতা প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল এবং চতুর্থ লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল, অর্থাৎ তৃতীয় চতুর্থ এবং প্রথম দ্বিতীয়র মধ্যে মিল দেখতে পাওয়া যায়। ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইজ আ রোড অ্যান্ড ফুট ট্রাফিক ব্রিজ ওভার দ্য রিভার টেমস ইন লন্ডন। তো ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কোথায়? ওয়েস্টমিনিস্টার ব্রিজটা লন্ডনের টেমস নদীর উপরে অবস্থিত। দ্য ফার্স্ট ব্রিজ ওয়াজ ওপেন ইন 18 নভেম্বর 1750। 1750 সালে 18 নভেম্বর এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটা তৈরি হয়েছিল, পশ্চিম দিকের ব্রিজটা। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ওপেন অন 24 মে 1862। এবং দ্বিতীয় ব্রিজটা খুলে গিয়েছিল, খুলে দেওয়া 24 মে 1862 সালে। দ্য 820 feet long and 85 feet wide bridge was designed by the Thomas Page। তাহলে এই ব্রিজটার ডিজাইন কে করেছিলেন? 820 ফিট লম্বা এবং 85 ফিট চওড়া ব্রিজটা ডিজাইন করেছিলেন থমাস পেজ নামে এক ইঞ্জিনিয়ার। ইন 2017 সালে এ টেররিস্ট অ্যাটাক অফ রাশিং ট্রাক অন দিস ব্রিজ killed and injured many pedestrians। অর্থাৎ নানা রকমে তোমার হচ্ছে 2017 সালে এটা হচ্ছে ট্রেন দ্বারা, অর্থাৎ উগ্রপন্থী দ্বারা আক্রান্ত হয়েছিল। চলমান ট্রাকের করে উগ্রপন্থী আক্রমণে অনেক হতাহত এই ব্রিজটার মধ্যে ঘটেছিল। এটা আধুনিক একটা বর্তমানের খবর, একটু জানার জন্য বললাম। কবিতাটা তাহলে আমরা বুঝলাম লন্ডনের দৃশ্য বর্ণনা হয়েছে। প্রথমে ভোরের দৃশ্য, লন্ডনের টেমস নদীর উপর যে ও পশ্চিম দিকে ব্রিজটা যে অবস্থিত সেই ব্রিজ সম্পর্কে বর্ণনা করেছে। তথাপি পাশাপাশি কবিতাটার মধ্যে একটা লন্ডনের একটা পুরো দৃশ্যটাই কবির চোখে ধরা হয়েছে। দেখো, কবির চোখে ধরা দেওয়া আর পাঠককে বোঝানো আমাদের কাছে, বা আমরা যারা পাঠক শ্রোতা তাদের কাছে কবির যে ভাব তুলে ধরাটা আমার কাছে বা আমাদের পাঠকের কাছে খুব সুন্দর।
কেমন দেখো, নামকরণ ওয়েস্টমিনিস্টার ব্রিজ ছাড়া কবি লন্ডন শহরে আর কোনো দিক চিহ্নে উল্লেখ করেন। তার মানে একটু ছোট্ট একটা অঞ্চলে বর্ণনা করেছে। এর ফলে কবিতাটিতে একটি সাধারণ রূপ প্রকাশ পেয়েছে। অন্যভাবে বললে এটি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই ধরনের রূপান্তর যে কোনো জায়গার শহরে সম্ভব। অর্থাৎ কবিতাটার মধ্যে একটি জায়গার অঞ্চলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কবিতাটা যেইভাবে বর্ণনা করছে কবি তাহলে অন্য অঞ্চলেও করা যায়। দ্য রিভার হেয়ার সার্টেনলি রেফার্স টু দ্য রিভার টেমস হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের সবচেয়ে দীর্ঘ নদী হলো টেমস নদী। It originates in the Thames head in Gloucesterside. The river has been mentioned in Roman as well as in pre-Roman text. তাহলে নদী বলতে এখানে অবশ্যই টেমস নদী উল্লেখ করা হয়েছে, যেটি ইংল্যান্ডের দীর্ঘতম নদী। এই গ্লস্টারশায়ার কাউন্টির টেমস হেড থেকে উদ্ভূত হয়েছে। এখানে অন্য জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কবিতার মধ্যে ভ্যালি রক অর হিল সম্পর্কে যে বর্ণনা করেছে সেটা একটু আলোকপাত করছি। দিস মে রেফার টু দ্য ন্যাচারাল স্পটস লাইক ভ্যালি, রক অর হিল হোয়ার সানরাইজ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট বিউটিফুল। এগুলি দ্বারা প্রাকৃতিক স্থান যেমন উপত্যকা, শিলা বা পাহাড় বোঝাতে ব্যবহার করা হয়েছে যেখানে সূর্যোদয় সবচেয়ে সুন্দর। সাম সিটিজ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্ডস রেফার টু দ্য ভ্যালি, রক অর হিল দ্যাট স্ট্রেচ অ্যারাউন্ড দ্য সিটি অফ লন্ডন। এই শব্দগুলি লন্ডন শহরের আশেপাশে বিস্তৃত উপত্যকা, শিলা বা পাহাড়কে উল্লেখ করেছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, এই যে লাইনটা বঙ্গানুবাদ হচ্ছে, ইংলিশটা রিডিং করে নিই। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ hyperbole as well as astrophe or inflection, as the poet has chosen never did structure. অর্থাৎ এটি হাইপাররোল বা অতিকথন, হাইপাররোল মানে অতিকথন, তথা অ্যানাস্ট্রফি বা পদবিন্যাসের পরিবর্তে উদাহরণ, যেখানে কবি নেভার ডিড এই কাঠামো বেছে নিয়েছেন। আমরা যে নেভার ডিড কখনো হবেই না, হয়নি এরকম। নেভার স আই নেভার ফেল্ট, অল দিস আর ডান টু স্ট্রেস দ্য আনএক্সপেক্টেডনেস অফ দ্য সিচুয়েশান। অর্থাৎ এই শব্দগুলো পদবিন্যাসের রূপান্তর আরও স্পষ্ট করে ধরা পড়েছে নেভার স আই নেভার ফেল্ট অংশে। এইগুলি সবই করা হয়েছে পরিস্থিতির অপ্রত্যাশিত অবস্থার ওপর জোর দিয়ে বোঝাতে। আচ্ছা, আমরা তো আজকে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্পর্কে উইলিয়াম শেক্সপিয়ার কবিতাটি একটু বর্ণনা করলাম। এখানে এমসিকিউ কত কিছুগুলো আছে, আমি যথাসম্ভব তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি তোমাদের নানা রকম সিস্টেমে পরীক্ষা নিচ্ছে, বেশিরভাগই এমসিকিউ, 4টা করে অপশন দিবে, অ্যাজারশন, রিজনিং টাইপ, এই ধরনের প্রশ্নটা একটু ব্যতিক্রম। এই প্রশ্ন তোমরা আগে তো কখনো দেখোনি, এই প্রশ্নগুলোর সাথে তোমরা চাক্ষুষ প্রমাণ নিতে হবে। এইগুলো তার অর্থাৎ কবিতাটিকে ভালো মতো বুঝতে হবে এবং শব্দগুলো, ইংরেজি যে ছোটো ছোটো শব্দগুলো বঙ্গানুবাদ, এগুলোকে আমাদেরকে ভালো মতো যদি আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এই অ্যাজারশনটা খুব সহজ হয়ে যাবে। আজকের মতন এই ভিডিওটা থাক। আশা করি তোমাদের হয়তো বোঝার চেষ্টা করতে পেরেছি, তোমরা হয়তো বুঝেছো। কমেন্ট করে জানাও।